গুড মর্নিং এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ সকাল সকাল জয়েন করার জন্য। And যেহেতু অ্যাজ অ্যানাউন্সড আমরা অনলাইন ক্লাস কন্ডাক্ট করছি, সো এবং রেকর্ডিংটা আমি অন রাখছি। ইন ইন দ্য মিন টাইম কেউ যদি পরেও জয়েন করেন, সো দ্যাট দেয়ার উইল বি নো প্রবলেম উইথ দ্যাট। রেকর্ডিংটা আমি ইউটিউবে দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই। সো আজকে আমরা বেসিক্যালি কি নিয়ে কথা বলবো এটা একটু ছোট্ট করে সামারি দেই, তারপর আমরা স্টার্ট করি। যদি আমার ভুল না হয়ে থাকে, আমরা গত ক্লাসে বুকস অফ প্রাইম এন্ট্রির যে পার্টটা সেটা নিয়ে কথা বলেছিলাম, যে আমাদের টোটাল যতগুলা বুকস অফ প্রাইম এন্ট্রি অর বুকস অফ অরিজিনাল এন্ট্রি অথবা ডে বুক যেগুলো আছে, যেমন পারচেজ ডে বুক, পারচেজ রিটার্ন ডে বুক, সেলস ডে বুক, সেলস রিটার্ন ডে বুক, ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক অ্যান্ড জার্নাল। তো এটা নিয়ে অলরেডি গত ক্লাসে আমাদের একটা সামারি দেওয়া হয়েছে আপনাদেরকে ইন ডিটেলসে। দ্যাট ইজ এনাফ, মোর দেন। সেখান থেকে কোশ্চেন যেটা আসতে পারে এক্সামে, যে ডে বুক গুলার নাম লেখা এবং এই ডে বুক গুলার একটা শর্ট সামারি, ওই যে শর্ট ইন্ট্রোডাকশন, যে পারচেজ ডে বুকে কি রেকর্ড করা হয় এবং মানে কোন ডকুমেন্ট থেকে রেকর্ড করা হয়। একইভাবে সেলস ডে বুকে কি হয়, সেলস রিটার্ন ডে বুকে কি রেকর্ড করা হয় এবং কি ডকুমেন্ট হিসেবে, সোর্স ডকুমেন্ট হিসেবে ইউজ করা হয়। তো এই ব্যাপারটা থাকবে। এবং এখন যদি আমরা একটু আগাই, যে পরে আমরা আসলে কি নিয়ে কথা বলবো, এই যে আমরা যতগুলা ডে বুক দেখলাম, সেই ডে বুক গুলা আমরা একটু বুঝতে চাই যে এই ডে বুক গুলাতে আমরা যে ডকুমেন্ট গুলো রেকর্ড করব, এখানে কোন ডকুমেন্ট আসলে আমার কি মিন করে। এবং একটা বিজনেসের ক্রেডিট ট্রানজেকশন, আমি আবারও বলছি ক্রেডিট ট্রানজেকশন, কেননা ক্যাশ ট্রানজেকশন ইজ মোর সিম্পল। ক্যাশ ট্রানজেকশনের ক্ষেত্রে আমার খুব বেশি কমপ্লিকেসি থাকে না। আমি জাস্ট অর্ডারটা প্লেস করি, প্রোডাক্টটা নেই, সার্ভিসটা নেই, আমি পেমেন্টটা ইমিডিয়েটলি করে দিই। দের ইজ নো সাচ প্রসেস ফ্লো ফলো করার জন্য। সো আমরা এখন যে ফ্লোটা দেখতে পাচ্ছি এখানে আপনাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে একটা ক্রেডিট ট্রানজেকশনের এন্ড টু এন্ড কিভাবে প্রসেস ফ্লো করে। সো ইফ ইউ সি, যে একটা সিকোয়েন্সিয়াল নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে আমরা এটাকে একটু সিকোয়েন্সিয়ালি বিজনেস ডকুমেন্ট গুলোর একটা বেসিক আইডিয়া নিয়ে একটু কথা বলবো। অ্যান্ড আই বিলিভ এটা থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন্স কনফিউশন থাকলে আমরা একবারেই এটা নিয়ে ডিসকাস করে শেষ করব। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট আজকের জন্য। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা গতদিন যে ডাবল এন্ট্রি বুককিপিং এর যে প্রিন্সিপালটা, গোল্ডেন রুলসটা যেটা শিখলাম, যে একটা ট্রানজেকশনের মিনিমাম দুইটা এন্ট্রি থাকবে, একটা ডেবিট এন্ট্রি আর একটা ক্রেডিট এন্ট্রি। সেইটাকে আমরা আজকে একটু ট্রাই করব প্র্যাকটিস করতে ফ্রম কিছু লাইভ ট্রানজেকশন থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ শুধু আমরা ডেবিট এবং ক্রেডিটই ওইখান থেকে দেখব ব্যাপারটা তা না, সেখান থেকে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনেও কিভাবে এটা রিফ্লেকশন পড়ে, মানে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন কিভাবে এটাকে অ্যাপ্লাই করব ট্রানজেকশন গুলোকে, সেটাও আমরা আজকে একটু দেখার ট্রাই করবো। সো আজকে আমাদের কাজটা খুব সিম্পল। আমরা ফার্স্টে এই ডকুমেন্ট গুলো নিয়ে একটু কথা বলবো 5-10 মিনিটস, অ্যান্ড তারপর আমরা চলে যাব কয়েকটা ট্রানজেকশনে, যেখান থেকে আমরা ডাবল এন্ট্রি করব, মানে ডেবিট এবং ক্রেডিট করব আপনাদের হেল্প নিয়ে। অ্যান্ড দেন আমরা সেখান থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের রিফ্লেকশনটাও দেখব। সো দুইটি আসলে আপনাদের অলরেডি খুব ভালো করে জানা, ভালো করে এগুলা কভার করা। অ্যান্ড এইখানে খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না। আপনারা খুব ভালো আমাকে ব্যাকআপ দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন। সো আই বিলিভ এখানে আপনারা একটা সুন্দর সাপোর্ট দিবেন আমাকে। সো আমি যদি একটু শুরু করি, যে একটা বিজনেসের ডকুমেন্টেশন কি দিয়ে স্টার্ট হয়। সে আপনি আহ, কোনো একটা বিজনেস স্টার্ট করেছেন, সেখানে হয়তোবা আপনার সে 100টা ল্যাপটপ দরকার। ওকে, এখন আপনার যে 100টা ল্যাপটপ দরকার, একটু চিন্তা করে দেখেন, আপনি 100টা ল্যাপটপ কিন্তু মানে ফার্স্টেই কারোর থেকে গিয়ে কিনে আসবেন না। আপনি ইভেন যদি আইডিবিতেও যান, মাল্টিপ্ল্যানেও যান, আপনি কয়েকটা দোকান ঘুরবেন। কয়েকটা দোকান ঘুরে আপনি হয়তোবা বেস্ট প্রাইসটা নেওয়ার ট্রাই করবেন, যে কে কোন প্রাইসটা আমাকে সব থেকে বেস্ট প্রাইস দেয়। তো ঠিক ঠিক একইভাবে আপনি যখন 100টা ল্যাপটপ কিনবেন, আপনার মার্কেটে এই ল্যাপটপ গুলা যারা ডেলিভারি দিতে পারবে আপনাকে, তাদের থেকে আপনি প্রাইস লিস্ট নিবেন। এই যে প্রাইস লিস্ট নেওয়াটা, এটাকে বলা হয় কোটেশন।
ওকে, তাহলে অলওয়েজ রিমেম্বার কোটেশন মানে হচ্ছে যেখানে একটা ড্রাফট প্রাইস লিস্ট দেওয়া হচ্ছে, যেখান থেকে আপনি আপনার সাপ্লায়ার এ, সাপ্লায়ার বি, সাপ্লায়ার সি, এই ক্যাটাগরি ওয়াইজ আপনি আপনার প্রোডাক্টের প্রাইস লিস্টটা পাবেন। তার মানে এই প্রাইসটা আপনি নেবেন হচ্ছে সাপ্লায়ার থেকে, এবং এখানে কখনোই ফাইনাল প্রাইস থাকবে না, কেননা প্রাইসগুলো একটা ইনিশিয়াল অফার আপনাকে দেওয়া হবে। অ্যান্ড এরপর যখন আপনি প্রাইস গুলো দেখলেন, ধরেন আপনাকে ল্যাপটপ গুলোর প্রত্যেকটার প্রাইস দিল 50,000 টাকা করে, আপনি নেগোশিয়েট করে বললেন যে না, এটা 50,000 টাকা আমি নিব না, আমাকে এটা 40,000 টাকায় দিতে হবে। এন্ড দেন আপনার সাপ্লায়ারের সাথে একটা নেগোসিয়েশন হয়ে যদি বোথ পার্টি এগ্রি করেন, তখন নেক্সট স্টেপটা হয় আপনি একটা অর্ডার প্লেস করবেন। এই যে অর্ডারটা প্লেস করলেন, অর্ডার কিন্তু একটাই ডকুমেন্ট, খেয়াল করবেন এই অর্ডারটা একটাই ডকুমেন্ট, বাট এই অর্ডারটা আপনার জন্য পারচেজ অর্ডার, যেহেতু আপনি পারচেজ করতেছেন, আর যে সেলার, যে সাপ্লায়ার, তার জন্য এটা সেলস অর্ডার। তাহলে ডকুমেন্ট একটা, জাস্ট পার্সপেক্টিভটা ডিফারেন্ট। আপনার জন্য যেটা পারচেজ অর্ডার, আর সেলারের জন্য সেটা সেলস অর্ডার। ওকে, ঠিক এভাবে আমরা ডকুমেন্টগুলোর পার্সপেক্টিভটাও দেখব, যে আসলে একই ডকুমেন্ট, এটা আমার জন্য একটা নাম হয়, আর কাউন্টার পার্টির জন্য আরেকটা নামে এটাকে আমরা ডিনোমিনেট করি। ওকে, এরপরে দেখেন, তাহলে আমরা স্টেপটা দেখলাম যে ফার্স্টে আসবে কোটেশন, কোটেশনের পর আমরা অর্ডার প্লেস করব, যেটা আমার জন্য পারচেজ অর্ডার, মানে আমি যদি পারচেজ করি, আর যার থেকে পারচেজ করতেছি তার জন্য সেলস অর্ডার। আবার আমি যদি কোনো প্রোডাক্ট সেল করি, তখন সেটা আমার জন্য হয়ে যাবে সেলস অর্ডার, আর যার থেকে আমি পারচেজ করতেছি তার জন্য এটা হয়ে যাবে পারচেজ অর্ডার। সো দ্যাটস আ পার্সপেক্টিভ গ্যাপ, নাথিং এলস। আমি অর্ডার প্লেস করে দিলাম। ওকে, অর্ডার প্লেস করার পর এখন খেয়াল করবেন, এখন কিন্তু আর আমার কোনো কাজ নাই, আমার ল্যাপটপ আসা দিয়ে কথা। তাহলে এখন এই যে ল্যাপটপ গুলো আনবে আর আমাকে দিবে, এটা দিবে কিন্তু সাপ্লায়ার। নাও বল ইজ অন সাপ্লায়ার্স কোর্ট। সাপ্লায়ার যেটা করবে, প্রোডাক্ট গুলো রেডি করে, ল্যাপটপ গুলো রেডি করে সে আমার কাছে পাঠাই দিবে, মানে আমার কাছে এটা ডেলিভার করবে। তো এই যে ডেলিভারটা করবে, ডেলিভার করার সাথে যেই সে 100টা ল্যাপটপ পাঠাইছে, এটার ডেসক্রিপশন দিয়ে আমাকে যে পাঠাবে, এটাকে বলা হয় গুডস ডেলিভারি নোট অর গুডস ডেসপ্যাচ নোট। মানে হচ্ছে সে 100টা ল্যাপটপ আমাকে ডেলিভার করলো, আর ওই 100টা ল্যাপটপ আমি রিসিভ করে যখন অ্যাকনলেজ করে দিব, সেটাকে আমরা বলবো গুডস রিসিপ্ট নোট। খেয়াল করে দেখেন, ডকুমেন্ট আমাকে পাঠাচ্ছে গুডস ডেলিভারি নোট, যেটা আমি আমি অ্যাকসেপ্টেড বাই, যদি সবগুলো ল্যাপটপ ঠিক থাকে তাহলে আমি এটা অ্যাকনলেজ করে দিব, হ্যাঁ সবগুলো ল্যাপটপ ঠিক আছে। দেন আমি ইস্যু করব গুড রিসিভ নোট। তাহলে গুড রিসিভ নোট মানে আমি ইস্যু করছি হচ্ছে যে আসলে বায়ার, আর গুড ডেলিভারি নোট ইস্যু করছে যে আসলে সেলার। ওকে, তাহলে আমরা সিকোয়েন্সটা দেখি, কোটেশন, অর্ডার, গুডস ডেলিভারি নোট, গুডস রিসিভ নোট। এই যে এতক্ষণ পর্যন্ত যত কিছু আমার কাছে আসছে, এগুলার কোনোটাই কিন্তু এখনো সোর্স ডকুমেন্ট হয় নাই আমার জন্য, কেননা একটাও কিন্তু আমাকে ডিটেলস প্রাইস বলে নাই। ফাইনাল প্রাইস কত, কত তারিখের মধ্যে পে করতে হবে, এই ব্যাপারটা এখনো পর্যন্ত আমাকে সাপ্লায়ার জানায় নাই, সেলার জানায় নাই বায়ারকে। তো যেহেতু এই পর্যন্ত এখনো এটা আসে নাই, তখন আমাকে দেখতে হবে যে কোন ডকুমেন্টটা আছে, যে ডকুমেন্টের মধ্যে ফাইনাল প্রাইসটা লেখা থাকবে এবং ফাইনাল ইউনিট লেখা থাকবে এবং কত তারিখের মধ্যে পে করব, এই পেমেন্টের টার্মস এন্ড কন্ডিশনটা লেখা থাকবে। সেই ডকুমেন্টটাকে আমরা বলছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর আ ক্রেডিট ট্রানজাকশন ইজ ইনভয়েস। তাহলে নেক্সট ফ্লোটা হচ্ছে, নাও ইনভয়েস উইল বি প্রিপেয়ার্ড অ্যান্ড সেন্ট বাই দ্য সাপ্লায়ার। তাহলে ইনভয়েসটা কে প্রিপেয়ার করবে? সাপ্লায়ার প্রিপেয়ার করবে। এবং ইনভয়েসটা প্রিপেয়ার করে কে আমাকে পাঠাবে? মানে বায়ারকে পাঠাবে, সাপ্লায়ার পাঠাবে। সো অলওয়েজ রিমেম্বার, ইনভয়েস যে প্রিপেয়ার করছে একমাত্র তারই রাইটস আছে এই ইনভয়েসটা কারেক্ট করার, এই ইনভয়েসটা রেকটিফাই করার, অ্যামেন্ড করার। অন্য কারো এটার ইনভয়েস কারেক্ট করার, রেকটিফাই করার, অ্যামেন্ড করার কোনো পারমিশন নাই, অথরিটি নাই। তাহলে এই যে ইনভয়েসটা, অলওয়েজ রিমেম্বার, ইনভয়েসটা কে বানাচ্ছে? সেলার বানাচ্ছে। সো যখন ইনভয়েসটা সেলার প্রিপেয়ার করে পাঠাচ্ছে, এটা সেলারের জন্য সেলস ইনভয়েস,
যেটা সেলস ডে বুকে রেকর্ড হবে। আর বায়ারের জন্য, মানে আমি যেহেতু ল্যাপটপ গুলো কিনছি, আমার জন্য এটা পারচেজ ইনভয়েস, যেটা আমি পারচেজ ডে বুকে রেকর্ড করব। সো দ্যাট ইজ দ্য সোর্স ডকুমেন্ট ফর সেলস ডে বুক অ্যান্ড পারচেজ ডে বুক। নেক্সট প্রশ্ন থাকে, ইনভয়েসে তাহলে কি ইনফরমেশন থাকে? ইনভয়েসে থাকে আমার কত টাকার প্রোডাক্ট আমি পারচেস করেছি, কত ইউনিট প্রোডাক্ট আমি পারচেস করেছি, এবং পেমেন্ট টার্মসটা কি হবে, আমি কত তারিখের মধ্যে পেমেন্ট করব আমার সাপ্লায়ারকে। দ্যাট ইজ দ্য সোর্স ডকুমেন্ট ফর পারচেস ডে বুক অ্যান্ড সেলস ডে বুক। ওকে, অ্যান্ড দেন নাম্বার 7 ইজ স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে আমার সাপ্লায়ার আমাকে মান্থলি একটা রেগুলার বেসিসে স্টেটমেন্ট প্রোভাইড করবে, যে এখানে আমার যেটা থাকবে টোটাল কত টাকার প্রোডাক্ট আমি কিনেছি, কত টাকা পেমেন্ট করেছি, এবং কত টাকা ডিউ আছে, মানে একটা ওভারঅল স্টেটাস, আমার কত টাকা এন্ড টু এন্ড মান্থলি আমার ট্রানজেকশন করা হচ্ছে, এবং কত টাকা এখনো আমার আনপেইড আছে, যেটা আমাকে হয়তো বা একটা ডিউ ডেটের মধ্যে পে করে দিতে হবে। তো এই পর্যন্ত হচ্ছে আমার নর্মাল সিকোয়েন্সিয়াল থিং। এইখানে আমার কারো কোনো শেষ, মানে কোনো প্রশ্ন অথবা কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলেন। আমরা নাম্বার 7 পর্যন্ত একটু ডিসকাস করে নিলাম, দেন বাকি চারটা আমরা একটু কথা বলবো। বাট এই যে 1 to 7 যতটুকু আমরা ডিসকাস করলাম, এখানে কারো কি কোনো কোয়েরি কোয়েশ্চেন আছে কিনা প্লিজ? স্যার নাম্বার নীরবতা। 5টা স্যার একটু আবার উম, একটু বলতেন। নীরবতা সম্মতির লক্ষণ। নাম্বার 5 হচ্ছে গুডস ডেলিভারি নোট। গুডস ডেলিভারি নোটের আরেকটা নাম হচ্ছে গুডস ডেসপাস নোট। ডেসপাস হচ্ছে ডেলিভারির সিনোনিম। এটা হচ্ছে যখন সাপ্লায়ার গুডস গুলা ডেলিভারি করে, তখন সে কতগুলা ইউনিট গুডস আপনার কাছে পাঠাচ্ছে, বাইরের কাছে পাঠাচ্ছে। গুডস ডেলিভারি নোটে শুধু ইউনিট গুলা থাকে, যে কত ইউনিট পাঠানো হচ্ছে। গুডস ডেলিভারি নোটে প্রাইস কখনোই থাকে না। সো যেই নোটে গুডস এর টোটাল ডিটেলসটা থাকতেছে, এবং যেটা পাঠানো হচ্ছে সেলার থেকে, সাপ্লায়ার থেকে, সেটাকে আমরা বলছি গুডস ডেলিভারি নোট অর ডিসপাস নোট। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবং এই ডেলিভারি নোটটা যখন আপনি রিসিভ করবেন গুডস গুলো, যদি সবগুলো গুডস ঠিক থাকে এবং আপনি যদি এটা রিসিভ করেন, তাহলে সেই যে রিসিপ্ট লিখে দিচ্ছেন, সেটাই হচ্ছে গুডস রিসিপ্ট নোট। ওকে, তাহলে গুডস ডেলিভারি নোট এটা ইস্যু করবে হচ্ছে সাপ্লায়ার, আর গুডস রিসিপ্ট নোট এটা ইস্যু করবে হচ্ছে বায়ার। এবং মানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গুডস ডেলিভারি নোট অর গুডস রিসিপ্ট নোটে কখনোই প্রাইস থাকবে না। এখানে অনলি ইউনিট থাকবে, ইউনিট, শুধু ইউনিট থাকবে, যে কত ইউনিট গুডস আপনাকে পাঠানো হয়েছে, কত ইউনিট গুডস আপনি রিসিভ করছেন, দ্যাট ইজ দ্য অনলি ইউনিট উইল বি দেয়ার। এই জন্য এটাকেও আমরা সোর্স ডকুমেন্ট বলছি না। স্যার 4 আর 5 নম্বরে স্যার মানে ইউনিটের কথা উল্লেখ থাকলো, টাকার কথা কি স্যার ইনভয়েসে উল্লেখ থাকবে? রাইট, এই জন্যই আমরা বলেছি যে এই 1 থেকে 4 কোনোটাই কিন্তু, সরি, 1 থেকে 5 কোনোটাই কিন্তু আমার জন্য সোর্স ডকুমেন্ট না। আমার জন্য সোর্স ডকুমেন্ট হচ্ছে ইনভয়েস, যেখানে আমার কত ইউনিট এটাও থাকবে, কত প্রাইস এটাও থাকবে, এবং কত তারিখের মধ্যে পে করতে হবে এটাও থাকবে। মানে এক কথায় হচ্ছে আমার ইনভয়েসটাই একমাত্র কমপ্লিট সোর্স ডকুমেন্ট, যেটা যে সেলার, যে সেলস করছে তার জন্য সেলস ডে বুকের সোর্স ডকুমেন্ট, আর যে বায়ার, যে পারচেস করতেছে তার জন্য এটা পারচেস ডে বুকের সোর্স ডকুমেন্ট। Am I clear? জি স্যার। ওকে, আর বাকিদের আই বিলিভ সমস্যা থাকার কথা না। এরপর আমরা চলে যাই ডেবিট নোট অ্যান্ড ক্রেডিট নোটে। ওকে, সো আমরা এই পর্যন্ত যা যা মানে যে টপিকটুকুই আমরা দেখলাম না কেন, এ পর্যন্ত কোনো ডিসক্রিপেন্সি আছে বলে এই ধরনের কোনো পয়েন্ট আমরা এখনো রেজ করি নাই। মানে ডিসক্রিপেন্সি বলতে আমরা বুঝাই ডিসএগ্রিমেন্ট, মানে ইনভয়েসটা পাঠানো হয়েছে, এখন ইনভয়েসটা ঠিক আছে কিনা, খেয়াল করবেন, ইনভয়েসটা ঠিক আছে কিনা সেইটা কিন্তু আমরা এখনো বলি নাই। যদি ইনভয়েস ঠিক থাকে, তাহলে কিন্তু আমার সরাসরি চলে যাবে পেমেন্টে, মানে আমি রিসিপ্ট পেয়ে যাব আমার পেমেন্ট করার পর।
অর রেমিটেন্স অ্যাডভাইস। রেমিটেন্স অ্যাডভাইস মানে হচ্ছে যদি দেশের বাইরে থেকে কোনো পেমেন্ট আসে সেই ক্ষেত্রে, অথবা আমি যদি দেশের বাইরে কাউকে পেমেন্ট করি তখন একটা রেমিটেন্স অ্যাডভাইস আমাকে দিবে যে এত টাকা আসলে পেমেন্টটা করা হয়েছে। সো রেমিটেন্স অ্যাডভাইসটা হচ্ছে বেসিক্যালি এটা এক্সপোর্ট ইম্পোর্টের ট্রানজেকশনের ক্ষেত্রে হবে, আর রিসিপ্টটা হচ্ছে ইন্টারনাল লোকাল পেমেন্ট আর ন্যাশনাল পেমেন্টের জন্য। তার মানে আমার পুরো ইনভয়েস স্টেটমেন্ট থেকে রেমিটেন্স এবং রিসিপ্টে চলে যাবে যদি ইনভয়েস যেটা পাঠানো হয়েছে সেটা ঠিক থাকে, কারেক্ট থাকে। সেখানে যদি কোনো ডিসএগ্রিমেন্ট থাকে তখনই অ্যারাইজ করবে ডেবিট নোট অ্যান্ড ক্রেডিট নোট। সো অলওয়েজ রিমেম্বার দিস থিং, ডেবিট নোট অ্যান্ড ক্রেডিট নোট অলওয়েজ অ্যারাইজ করে টু কারেক্ট দ্য ইনভয়েস। তার মানে ডেবিট নোট ক্রেডিট নোট তখনই অ্যারাইজ করবে যখন ইনভয়েসে কোনো প্রকার ভুল থাকবে, ইনভয়েসে কোনো প্রকার ডিসএগ্রিমেন্ট থাকবে। ওকে, এখন খেয়াল করে দেখেন ইনভয়েসটা কে বানাচ্ছে। ইনভয়েসটা বানাচ্ছে কিন্তু সাপ্লায়ার, মানে সেলার। তাহলে এই ইনভয়েসে যদি ভুল থাকে, ভুলটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে আপনাকে বেশি টাকার ইনভয়েস পাঠানো হয়েছে, ওভারচার্জ যেটাকে বলি। এখন যেহেতু ওভারচার্জ করে দিছে, সো ওভারচার্জ করলে এটা কি করবে, এখন ইনভয়েসটা কারেক্ট করবে। এখন কারেক্টটা করবে কে? কারেক্টটা করবে হচ্ছে সেলার। তো সেলার যে কারেক্ট করবে এটা তো তাকে রিকোয়েস্ট করতে হবে। এই রিকোয়েস্টটা করা হয় যে নোটের মাধ্যমে সেটাকে আমরা বলি ডেবিট নোট, মানে ইনভয়েসটা কারেক্ট করার জন্য। আর যে নোটের মাধ্যমে ইনভয়েস অ্যামাউন্টটা কমানো হয়, মানে ক্যান্সেল করা হয়, অ্যামেন্ড করা হয়, সেটাকে আমরা বলি ক্রেডিট নোট। তাহলে রিমেম্বার, ডেবিট নোট ইট ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি রিকোয়েস্ট ফর আ ক্রেডিট নোট, and credit note it is basically document to correct or amend or reduce the invoice amount. Okay, so credit note এটা always issue করবে হচ্ছে সেলার। always remember this, credit note always issue করবে সেলার, কারণ ইনভয়েসটা একমাত্র কারেক্ট করতে পারবে, ইনভয়েসটা একমাত্র মানে চেঞ্জ করতে পারবে হচ্ছে সেলার। and debit note that has to be requested from buyer, যে বায়ার রিকোয়েস্ট করবে যে আমার ইনভয়েসে ভুল ছিল, ইনভয়েসের অ্যামাউন্টটা ঠিক নাই, এটা ঠিক করে পাঠানো হোক। তখন সে যেটা করবে, সে সে যদি ভুল ইনভয়েস পাঠায় থাকে সে ওই ইনভয়েসটা কারেক্ট করে পাঠাইতে পারে, অথবা সে একটা ক্রেডিট নোট ইস্যু করতে পারে যেটা দিয়ে আগের ইনভয়েসটা কারেক্ট করা হবে। সো দ্যাট ইজ দ্য প্রসেস যদি আমার ইনভয়েসে কোনো প্রকার ডিসএগ্রিমেন্ট থাকে। আমি আবারও বলছি, যদি ইনভয়েসে কোনো প্রকার ডিসএগ্রিমেন্ট না থাকে তাহলে 8 এবং 9 কিন্তু আসবে না। 8 এবং 9 একমাত্র তখনই আসবে যখন ইনভয়েস অ্যামাউন্ট রং অর ইনকারেক্ট, যেটা ইস্যু করা হয়েছে যে ইনভয়েসটা ঠিক করতে হবে, এবং ঠিক করার রিকোয়েস্টটা করবে বায়ার থ্রু ডেবিট নোট, এবং এটা ঠিক করবে হচ্ছে সেলার থ্রু ক্রেডিট নোট। ওকে, এন্ড দেন চলে যাই আমরা রেমিটেন্স অ্যাডভাইসে এন্ড রিসিপ্টে, যেটা আমি বললাম একটু আগে। রেমিটেন্স অ্যাডভাইস ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর এক্সপোর্ট ইম্পোর্ট পেমেন্ট, মানে আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করেন সেই ক্ষেত্রে। আর রিসিপ্ট হচ্ছে আপনি যখন পেমেন্টটা করছেন আপনার সাপ্লায়ারকে, আপনি পেমেন্টটা করলেন, এটা একটা প্রুফ অফ পেমেন্ট হিসাবে যেটা আমরা ক্যাশ বুকে রেকর্ড করব। এই ক্যাশ বুকে রেকর্ড করার যে সোর্স ডকুমেন্ট সেটাই হচ্ছে আমার রিসিপ্ট। তাহলে খেয়াল করে দেখেন একটা ক্রেডিট ট্রানজেকশনের ফুল সাইকেলে আমার সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি কি থাকতেছে, মানে সোর্স ডকুমেন্ট কি কি থাকতেছে। ইনভয়েস, যেটা আমার গত ক্লাসে আমরা বলেছি যে এটা সেলস ডে বুক, পারচেজ ডে বুকের জন্য আমার সোর্স ডকুমেন্ট। ক্রেডিট নোট সোর্স ডকুমেন্ট, রিসিট ক্যাশ বুকের জন্য সোর্স ডকুমেন্ট। এন্ড এই হচ্ছে আমার ফুল সাইকেল অফ ট্রানজেকশন ফ্লো, যেটার মাধ্যমে একটা বিজনেস তার ডে টু ডে ট্রানজেকশন গুলা ফ্লো করে থাকে। ইট স্টার্টস ফ্রম কোটেশন, দেন অর্ডার, দেন গুডস ডেলিভারি নোট, দেন ইনভয়েস, দেন স্টেটমেন্ট, দেন ডেবিট নোট অর and credit note, and then receipt or remittance advice. So that is the whole process flow of transaction process একটা বিজনেসের ক্রেডিট ট্রানজাকশন গুলো এইভাবে ফ্লো হয়ে থাকে। প্লিজ speak up, let me know if you have any questions, if you have any sort of confusion regarding this thing। আমরা এই পর্যন্ত কভার করেছি, যে বুকগুলো নিয়ে কথা বলেছি, এবং প্রত্যেকটা ডে বুকের সামারি এখানে দেওয়া আছে। ইফ ইউ গেস রিড ইট আউট আপনারা বুঝতে পারবেন যে, যেমন এটা হচ্ছে গত ক্লাসের একটা ছোট সামারি, এখানে আপনি পেয়ে যাবেন, কিন্তু খেয়াল করে দেখেন
পারচেজ ডে বুক, পারচেজ ডে বুকে কি রেকর্ড করা হয়? সেলস ইনভয়েস, সেলস ডে বুকে রেকর্ড করা হয় ক্রেডিট নোট, সেলস রিটার্ন ডে বুক, ক্রেডিট নোট রিসিপ্ট, পারচেজ রিটার্ন ডে বুকে অল ক্যাশ রিসিপ্ট বুক, ক্যাশ পেমেন্ট বুক, পেটি ক্যাশ ভাউচার, পেটি ক্যাশ বুক অ্যান্ড জার্নাল ভাউচার হচ্ছে ট্রান্সফার জার্নাল, মানে জার্নালে রেকর্ড করা হয়। এবং প্রত্যেকটা ডে বুকের একটা টেমপ্লেট দেওয়া আছে, সেটা এক্সামের জন্য ম্যান্ডেটরি না, বাট এটা দেখার জন্য যে একটা ডে বুক গুলা কিরকম হয় দেখতে। দ্যাটস ইট। ওকে। আহ আহ, উম, আমরা চলে যেতে পারবো এখন এখানে। ওকে, সো ইফ ইউ গাইজ আর কনফিডেন্ট এনাফ, আমরা যে ডকুমেন্টেশন গুলো নিয়ে কথা বললাম, তাহলে আমরা একটু কষ্ট করে আমাদের ডাবল এন্ট্রি কনসেপ্টে চলে আসবো এখন। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে করতে পারি ডকুমেন্ট রিলেটেড যে টপিকটা আমরা কভার করলাম। ওকে, আমাকে একটু তাহলে কষ্ট করে আহ যদি আপনারা বুঝে গেছেন, আমি বুঝেই নিলাম, আপনারা একটু চ্যাট বক্সে লিখে ফেলবেন যে ইনভয়েস এটা কোন কোন ডে বুকের জন্য সোর্স ডকুমেন্ট। ইনভয়েস আপনারা চ্যাট বক্সে কাইন্ডলি লিখবেন, আমি একটু চেক করব যে আপনারা বুঝতে পারলেন কিনা। চ্যাট বক্স মেস ইন কল মেসেজ বক্স কিন্তু ওপেন আছে, প্লিজ। এখন একজনও লেখে নাই। আমি কি কোয়েশ্চেনটা বুঝতে পারছি যে আমি কি জানতে চাচ্ছি? নট ক্লিয়ার ইয়েট। আহ আমি তাহলে একটু র্যান্ডমলি জিজ্ঞেস করি আপনাদেরকে। স্যার কোয়েশ্চেনটা যদি আবার একটু বলতেন, একটু নেটে প্রবলেম ছিল। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে আমার ইনভয়েসের যে ডকুমেন্টটা আছে সেটা কোন কোন ডে বুকের জন্য সোর্স ডকুমেন্ট? ইনভয়েস কোন কোন ডে বুকের জন্য সোর্স ডকুমেন্ট? ওকে, আপনারা কি আছেন সবাই লাইনে? আমি কনফিউজড হয়ে গেছি আপনাদের। ইফতি, স্যার আমি বলবো। বলেন পার্চেজ ইনভয়েস কোন কোন ডে বুকের জন্য সোর্স ডকুমেন্ট? স্যার ইনভয়েস হচ্ছে লেনদেনের মূলপত্র, যেখান থেকে স্যার হিসাব তথ্য নেওয়া হয়। ওকে, সেলস ডে বুক সমদ্বীপ বলছে। হ্যাঁ মুস্তাফিজ, তাহলে এটা কোন কোন ডে বুকে আমরা রেকর্ড করি ইনভয়েসটা? স্যার পারচেস ডে বুক। ওকে, এটা আমরা পারচেজ ডে বুকেও রেকর্ড করি, সেলস ডে বুকেও রেকর্ড করি। হ্যাঁ, পারচেজ ডে বুকে জি স্যার। রেকর্ড করি আমরা পারচেজ ইনভয়েসটা, এন্ড সেলস ডে বুকে রেকর্ড করি আমরা সেলস ইনভয়েসটা। জি স্যার। ওকে, এরপর হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট আমরা পারচেজ রিটার্ন ডে বুকেও রেকর্ড করি, আবার সেলস রিটার্ন ডে বুকে রেকর্ড করি। বেসিক্যালি পারচেজ রিটার্ন ডে বুকে হবে ক্রেডিট নোটটা যদি আপনারা রিসিভ করেন সেটা, আর
সেলস রিটার্ন বুকে রেকর্ড করবেন যেটা আপনি পাঠাচ্ছেন সেটা, রিসিট যেটা, রেমিটেন্স অ্যাডভাইস যেটা, সেটা আপনার জন্য হচ্ছে সোর্স ডকুমেন্ট ফর ক্যাশ রিসিপ্ট অর ক্যাশ পেমেন্ট, মানে হচ্ছে ক্যাশ বুকের জন্য। ওকে, সো দ্যাট ইজ দ্য সামারি, আমরা যে কথাটা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছিলাম। এবং আমি একটু আপনাদেরকে চেয়ার আপ করতে চাচ্ছিলাম এই জন্য, কেননা এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, ডেবিট এবং ক্রেডিট, এটা আই বিলিভ আপনারা সবাই জানেন। গত ক্লাসে এটা আমাদের কনফার্মেশন হয়ে গেছে যে ডেবিট এবং ক্রেডিট আমরা কিভাবে ফ্লো করে একটা ট্রানজিশনের। সো এটা আলটিমেটলি কিভাবে আসছে, বেসিক্যালি ডেবিট ক্রেডিট প্রিন্সিপালসটা হচ্ছে, দিস ইজ দ্য, যেটা আমি গত ক্লাসেও বলেছি, দিস ইজ দ্য গোল্ডেন রুলস অফ ডাবল এন্ট্রি বুক কিপিং। এবং ডাবল এন্ট্রি বুক কিপিং এটা বেসিক্যালি বেসড অন দ্য ডুয়েল এফেক্ট ট্রানজেকশন। যে ডুয়েল এফেক্ট বলতে আমরা যেটা বুঝি যে প্রত্যেকটা ট্রানজেকশনের মিনিমাম দুইটা এফেক্ট থাকবে, এবং এই এফেক্ট গুলো আমার ডেবিট এবং ক্রেডিট এফেক্টকে আলটিমেটলি ইকুয়াল করবে। তো আমি যেভাবেই এফেক্টটা করি না কেন, যেমন অ্যাসেট, এক্সপেন্স, এগুলা ড্রয়িংস থাকতে পারে, বাট ড্রয়িংসটা আসলে কোম্পানির জন্য থাকবে না, এটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, সোল প্রোপ্রাইটর যেটাকে বলি, পার্টনারশিপ বলি, তাদের জন্য ড্রয়িংসটা থাকবে। সো আমি ইন জেনারেল যদি বলি, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস এগুলা যদি ইনক্রিজ করে তাহলে ডেবিট হবে, আর যদি ডিক্রিজ করে তাহলে ক্রেডিট হবে, যেটা গত ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম। অ্যান্ড লাইবিলিটি, ইনকাম, ক্যাপিটাল, যদি এটা ডিক্রিজ করে তাহলে ডেবিট, আর যদি এটা ইনক্রিজ করে তাহলে ক্রেডিট। নাও আমাদের কাজ হচ্ছে, এই যে আমরা কথাগুলা বলছিলাম যে আমার ইনকাম, আমার এক্সপেন্স, আমার অ্যাসেট, আমার লাইবিলিটি, এই এলিমেন্টস গুলা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কেননা এটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে সেটা আলটিমেটলি ইটস ভেরি সিম্পল। যে যদি আপনি কোন একটা সেল করে থাকেন তাহলে এটার জন্য ইনকাম বাড়তেছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আপনি যদি কোনো পারচেস করে থাকেন সেটার জন্য আপনার আলটিমেটলি এক্সপেন্স বাড়তেছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট পারচেস করার কারণে এটা কি এক্সপেন্স হচ্ছে কিনা, না এটা অ্যাসেট হচ্ছে, সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা আমার জন্য কি লায়াবিলিটি কিনা সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কেননা লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হবে, সেটা আপনারা মানে খুব ইজিলি বুঝতে পারবেন আর বুঝতে পারেন। বাট সেটা কি লায়াবিলিটি কিনা সেটা আপনাকে ভালো করে আগে বুঝতে হবে, তারপরে হয়তো বা আপনি ইনক্রিজ অর ডিক্রিজ এই লজিকে আসবেন। ওকে, সো আমরা একটু শুরু করি আমাদের ট্রানজেকশন গুলো, যে ট্রানজেকশন গুলো এখানে দেওয়া আছে সেখান থেকে আমরা হয়তো বা আগে ডাবল এন্ট্রিটা শিখবো, তারপর আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনটা একটু দেখবো ইনশাল্লাহ। ওকে, সো বেসিক্যালি এখানে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা বলা হচ্ছে, বাট অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা একটু পরে দেখবো, যেটা আমি বলেছি আপনাদেরকে। এখানে টোটাল 6টা ট্রানজেকশন দেওয়া আছে, ভালো করে খেয়াল করে দেখেন, টোটাল 6 ট্রানজেকশনস, এবং এই ট্রানজেকশন গুলোর উপর বেস করে আমাকে ডাবল এন্ট্রিটা করতে হবে, মানে ডেবিট ক্রেডিট করতে হবে। অ্যান্ড দেন ডেবিট ক্রেডিট করে আমি এই ট্রানজেকশন গুলোকেই আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন, যদি আমরা ভুল না করে থাকি, অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনাদের মনে আছে অবশ্যই। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ছিল একটু যদি বলি আমরা, অ্যাসেটস should be equal to liability plus equity, এটাই হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন। তার মানে আমরা এই ইকুয়েশনটা মিলাবো যে আমার অ্যাসেট কতটুকু বাড়লো কতটুকু কমলো, এবং প্রত্যেকটা ট্রানজেকশনে ডুয়েল এফেক্ট থাকবে, এবং ডুয়েল এফেক্ট হওয়ার পর আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ইকুয়াল হইতে হবে। যদি অ্যাকাউন্টিং ইকুয়েশন ইকুয়াল না হয়, যদি অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ইকুইটি এটা ইকুয়াল না হয়, তার মানে আমার আলটিমেটলি অ্যাকাউন্টিং ইকুয়েশন ঠিক হয় নাই, ঠিক নাই। সো সেটাই আমাকে আলটিমেটলি ডিকটেট করবে, এক্সপ্লেন করবে। সো আমরা ওই জায়গাটাতে যাব, বাট তার আগে আমরা একটু ট্রানজেকশন গুলা পড়ে ফেলি, এবং ট্রানজেকশন গুলা পড়ার সাথে সাথে এটাও আমরা একটু বলে দিব যে এটা কি আমরা কোন ডে বুকে রেকর্ড করব। একটু মিউট করব। ওকে, ট্রানজেকশন গুলো কি কি আছে? নাম্বার 1, কমেন্সড বিজনেস। কমেন্স মানে হচ্ছে স্টার্ট করা বিজনেস উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ $1000 ক্যাশ। তার মানে খেয়াল করে দেখেন, মিস্টার আলী তার একটা বিজনেস স্টার্ট করছে, এইগুলা হচ্ছে প্রথম 1 সপ্তাহের ট্রানজেকশন, মানে জাস্ট 1 উইকের, ফার্স্ট উইকের।
সো 1 উইকে সে কি করছে, ফার্স্টেই হচ্ছে $1000 দিয়ে সে একটা বিজনেস স্টার্ট করেছে। ফার্স্টে আপনি একটু চিন্তা করবেন, যেহেতু এটা তার একটা ক্যাপিটাল ইনজেকশন, মানে সে হচ্ছে ইকুইটি ইনভেস্ট করছে বিজনেসে $1000 দিয়ে। তাহলে এটা আমার পারচেজ ডে বুকেও যাবে না, সেলস ডে বুকেও যাবে না, পারচেজ রিটার্ন ডে বুকেও যাবে না, সেলস রিটার্ন ডে বুকেও যাবে না, ক্যাশ বুকে তো এটা আলটিমেটলি আসছে না, কেননা এটা আমার ডে টু ডে ট্রানজেকশন না, পেটি ক্যাশ বুক তো নাই। সো বেসিক্যালি ইটস আ পার্ট অফ জার্নাল, কারণ এটা আমার একটা আনইউজুয়াল ট্রানজেকশন, রেগুলার এটা হবে না। সো ইটস আ ভেরি সিগনিফিকেন্ট ট্রানজেকশন, যেটা আমরা জার্নালের মাধ্যমে করব ইউজুয়ালি। ওকে, তাহলে এটা আমার জার্নালের মাধ্যমে হবে, জার্নাল বুকের মাধ্যমে হবে। তাহলে জার্নাল বুকের মাধ্যমে যদি হয়, আমরা কি জানি যে জার্নাল বুকের জন্য আমাকে একটা ডাবল এন্ট্রি দিতে হবে। সো ডাবল এন্ট্রি আমি যে দিব, এইটার ডাবল এন্ট্রিটা কি হবে, একটু কুইকলি আমরা চ্যাট বক্সে লিখে ফেলি। কমেন্টস বিজনেস উইথ ইন্ট্রোডাকশন অফ $1000 ক্যাশ। একটু কুইকলি চ্যাট বক্সে লিখি যে এই $1000 দিয়ে বিজনেস স্টার্ট করেছে, এইটার জার্নালটা কি হবে, প্লিজ স্যার ক্যাশ ডেবিট মূলধন ক্রেডিট। লিখে ফেলেন, ইয়েতে লিখে ফেলেন চ্যাট বক্সে, এই যে এখানে। প্লিজ কষ্ট করে একটু লিখে ফেলেন, হোয়াটসঅ্যাপে না, এই যে এখানে আমি লিখে দিছি, দেখেন হোয়াট ইজ দ্য জার্নালিটি। ইয়া, অনেকে লিখতেছেন আপনারা। সো আমি একটু দেখি আপনাদের চ্যাট বক্সের লেখাগুলা কি কি দেখা হয়েছে। সৌম্যদীপ বলছে ক্যাশ ডেবিট ইকুইটি ক্রেডিট। ওকে, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ওকে, ওকে, নুসরাত। আহ, এরপর হচ্ছে ক্যাশ ডেবিট, ঋতু বলছেন। বাট হোয়াট উইল বি দ্য আদার এন্ট্রি, ঋতু? ওকে, আপনি আবার নিচে লিখছেন ক্যাপিটাল ক্রেডিট। ওকে, ক্যাশ ডেবিট আলিফ লিখছেন ক্যাপিটাল ক্রেডিট, অনেকেই লিখছেন, দ্যাটস গুড, দ্যাটস গুড। মান্নাফ হুসাইন লিখছেন ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। মুস্তাফিজুর রহমান ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট $1000। হ্যাঁ, মুস্তাফিজুর, এটা ঠিক আছে, অ্যামাউন্ট 1000ই হচ্ছে। আকরাম ক্যাশ ডেবিট ইকুইটি ক্রেডিট ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট বলছেন। মারুফ হাসান, রাদিয়া রাসেল লিখছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। সিয়াম চৌধুরী ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। বাকি যারা লেখেন নাই তাদের জন্য অনেক অনেক সমবেদনা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আহ, হয়তো বা কষ্ট হচ্ছে লিখতে, বাট আই নো যে আপনারা সবাই পারেন, তাও একটু জাস্ট একটু অ্যাক্টিভ থাকা, লিখলেন আর কি। সো ইউর রাইট গাইস, এইটাকে আপনি ক্যাশ ডেবিট ক্যাপিটাল অর ইকুইটি ক্রেডিট বলতে পারেন, দ্যাটস পারফেক্টলি ফাইন। ক্যাপিটাল বললে খুব একটা সমস্যা হবে না, এটা ঠিকই হবে। ইকুইটি বললেও কোনো সমস্যা হবে না। তাহলে ভালো করে দেখেন, খুব সুন্দর করে আপনারা ডাবল এন্ট্রিটা, রিফ্লেকশনটা ঠিক করলেন। কিভাবে ঠিক করলেন একটু চিন্তা করেন বিজনেস এন্টিটির পার্সপেক্টিভ থেকে। বিজনেস এন্টিটি কনসেপ্টটা কি, যে ওনার অ্যান্ড বিজনেস বোথ আর সেপারেট এন্টিটি। তার মানে ওনার এবং বিজনেস দুইটা আলাদা এন্টিটি, এবং যখন আপনারা অ্যাকাউন্টিং করবেন তখন আপনারা সবসময় বিজনেসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, নট ওনারের পার্সপেক্টিভ থেকে। তাহলে বিজনেসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা মানে কি, এই যে $1000, এই $1000টা কে দিল, ওনার দিল, রাইট? তাহলে এটা হচ্ছে ওনার্স এর ইকুইটি। সো ইকুইটি ক্যাপিটাল যদি বাড়ে আমরা জানি ক্রেডিট, এবং বিজনেস এই ইকুইটি বাবদ কি পেল, বিজনেস এই ইকুইটি বাবদ ক্যাশ পেল, ক্যাশ। ক্যাশ বিজনেসের জন্য অ্যাসেট, অ্যান্ড অ্যাসেট বাড়লো বিজনেসের। তার মানে বিজনেসের এক এক জায়গায় অ্যাসেটের ইনক্রিজ হয়েছে, অন দ্য আদার হ্যান্ড ইকুইটি অর ক্যাপিটাল ইনক্রিজ করেছে। তার মানে ক্যাশ যেহেতু অ্যাসেট ইনক্রিজ করলে ডেবিট, ক্যাপিটাল এটা যেহেতু আমার ইকুইটি ক্যাপিটাল এটা ইনক্রিজ করলে ক্রেডিট, তাহলে ডাবল এন্ট্রি হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল অর ইকুইটি ক্রেডিট। ভেরি গুড, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 2, পেইড রেন্ট $350। ভালো করে দেখেন, $350 রেন্ট আমরা পে করেছি। তার মানে আমি কিন্তু পে করে দিয়েছি, এটা কিন্তু আনপেইড নাই, মানে এমন না যে এটা আমাকে পে করতে হবে। সো যেহেতু আমি পে করে দিয়েছি, এখন আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে, যখন আমি ক্যাশ পেমেন্ট করে দিয়েছি, সো এটা আমার ক্যাশ বুকে চলে যাবে, ক্যাশ পেমেন্টে চলে যাবে।
সো এটা হচ্ছে আমার ফার্স্ট সিকোয়েন্স, যে আমি ডে বুকে এটাকে রেকর্ড করলাম। ওকে, এন্ড দেন আমি এখন ডাবল এন্ট্রি চিন্তা করতে পারি। তো ডাবল এন্ট্রি আমি যখন চিন্তা করব, আমি ফার্স্টে চিন্তা করব রেন্ট। এটা আমার জন্য কি? বিজনেসের জন্য রেন্ট। এটা বিজনেসের জন্য কি? ব্যয়। অ্যাসেট, এক্সপেন্স, ইনকাম, লাইবিলিটি, ইকুইটি। কি এটা? এক্সপেন্স এক্সপেন্স। স্যার। রেন্ট একটা এক্সপেন্স। পারফেক্ট। তাহলে এক্সপেন্সটা তো বাড়তেছে আমার বিজনেসের জন্য, এক্সপেন্সটা তো ইনকার হচ্ছে। সো দ্য মোমেন্ট এক্সপেন্স ইনকার্ড হবে, তাহলে আমার এক্সপেন্স ডেবিট হবে। তার মানে রেন্ট অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। তার মানে এক্সপেন্সটা বাড়তেছে, এটা আমার ডেবিট হবে। ফাইন। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, এটার কারণে কি করতেছে? বিজনেসের অ্যাসেট, আচ্ছা, ক্যাশ কমে যাচ্ছে। ক্যাশ কমে যাচ্ছে, রাইট? ক্যাশ বিজনেসের জন্য কি? অ্যাসেট। অ্যাসেট। এবং অ্যাসেট কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। ক্রেডিট। তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর ব্যাংক ক্রেডিট, হোয়াট এভার ইউ ক্যান কল ইট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ডাবল এন্ট্রিটা। দেখেন নিচে আবার ডাবল এন্ট্রি গুলো করা আছে। তো আমি এই জন্য আপনাদের সাথে আসলে ওয়ান বাই ওয়ান একটু সিকুয়েন্সিয়ালি ক্রস চেক করে নিচ্ছি। আমি একটা ডক ফাইলটা দিয়ে দিব, কোনো টেনশনের কারণ নাই। জাস্ট আপনাদেরকে একটু ক্রস চেক করা যে আপনি এটা বুঝতে পারলেন কিনা। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। ওকে, এখন এখানে আমার একটা ছোট প্রশ্ন থাকে আপনাদের কাছে। এই যে এক্সপেন্সটা হলো, এক্সপেন্সটার কারণে বিজনেসের ইকুইটি, মানে বিজনেসের ইকুইটি বাড়বে না কমবে? এটা কি কেউ স্যার কমবে। স্যার কমবে স্যার। এটা কি কেউ রিলেট করতে পারি? আমরা এই রিলেশনটা কি বুঝি? যে আমার বিজনেসে যদি এক্সপেন্স বেড়ে যায়, মানে আমার বিজনেসে যদি এক্সপেন্স হয়, তাহলে এটার ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়বে? কারণ এক্সপেন্স বাড়া মানে কি? প্রফিট কমে যাবে। আর প্রফিট কমা মানে কি? এটা আমার ইকুইটিকে কমাই দিবে। তার মানে এইটা আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন আমি করব, তখন এটা আমার ইকুইটির সাথে রিফ্লেকশনটা দেখাতে হবে। আবার অন দ্য আদার হ্যান্ড, যদি কোনো কিছু ইনকাম হয়, সো ইনকাম হওয়া মানে কি? এটার কারণে আমার প্রফিট বেড়ে যাবে। তো যেহেতু প্রফিট বেড়ে যাবে, ইকুইটির সাথে এটা আমাকে অ্যাড করে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। সো আমি এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এখানে দেখাইছিলাম, ওকে, এই ইকুয়েশনটা দেখানোর আলটিমেটলি এক্সটেন্ডেড পার্ট হচ্ছে, এটা থেকে আমার ইনকাম হইলে প্লাস হবে, এক্সপেন্স হইলে মাইনাস হবে। এন্ড ইনকামটা যে আমরা বলছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রফিট যদি বাড়ে, তাহলে আমার এটা ইকুইটিকে বাড়াবে। আর এক্সপেন্স আমরা বলছি বিকজ অফ, যদি এক্সপেন্সটার কারণে আমার লসটা বেড়ে যায়, তাহলে এটা আমার ইকুইটিটাকে কমাই দিবে। সো দিস ইজ দ্য এক্সটেন্ডেড ভার্সন অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। খেয়াল করে দেখেন যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, ইকুইটির রিলেশনটা আমাকে চিন্তা করতে হবে যে ইকুইটি কখন বাড়ে কখন কমে। যেমন ক্যাপিটাল ইনজেক্ট করলে ইকুইটি বাড়ে, এই জন্য ইকুইটির সাথে আমরা প্লাস করি। অন দ্য আদার হ্যান্ড, ইনকাম বাড়লে ইকুইটি বাড়ে, কেননা প্রফিটকে ইনক্রিজ করায়। এক্সপেন্স বাড়লে ইকুইটি কমে, কেননা এটা আমার প্রফিটকে কমিয়ে দেয়। সো দ্যাট ইজ নাম্বার টু। আমরা ডাবল এন্ট্রিটাও দেখলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশনের রিলেশনটাও চিন্তা করলাম। সো ইটস নট এ বিগ ডিল ফর ইউ গাইস। নাম্বার থ্রি, purchase delivery van for cash. Purchase delivery van for cash. First of all, ডেলিভারি ভ্যান পারচেস করেছেন, এইটা আপনার জন্য আমাকে ফার্স্টে বলতে হবে, এই যে ডেলিভারি ভ্যান পারচেস করছেন, is it for long term use or day to day resell? এটা কেন পারচেস করেছেন আপনি ডেলিভারি ভ্যানটা? স্যার লং টার্ম ইউজ করার জন্য। এটার সাথে কারো কোনো দ্বিমত আছে যে না, এটা আমরা লং টার্ম ইউজ করার জন্য পারচেস করি নাই? না স্যার। ওকে, আমি এই জায়গাটাতে একটু আপনাদেরকে ক্লারিফাই করে দেই যে ডেলিভারি ভ্যান এটা লং টার্ম ইউজ করার জন্য পারচেস করা হয়েছে। যেহেতু লং টার্ম ইউজ করার জন্য পারচেস করা হয়েছে, সো দিস শুড বি ট্রিটেড অ্যাজ আ নন কারেন্ট অ্যাসেট। ওকে, তার মানে আমি যে আইটেমটা
লং টার্ম ইউজ করার পারপাসে পারচেস করব, সেটা হচ্ছে আমার একটা নন কারেন্ট অ্যাসেট। এন্ড যেহেতু আমার নন কারেন্ট অ্যাসেট, তাহলে নন কারেন্ট অ্যাসেটের নাম কি? ডেলিভারি ভ্যান। তখন আমাকে চিন্তা করতে হবে যে এটার কারণে আমার অ্যাসেটটা বাড়লো কিনা। হ্যাঁ, অফকোর্স আমার অ্যাসেটটা বাড়ছে। ডেলিভারি ভ্যান এটা আমার নন কারেন্ট অ্যাসেট, তার মানে অ্যাসেটটা বাড়ছে। তাহলে আমার ডেলিভারি ভ্যান ডেবিট হয়ে যাবে, কেননা অ্যাসেট বাড়লে ডেবিট হয়, ইউ নো। অ্যান্ড এটা আমি কিভাবে পারচেস করেছি? আমি যদি ক্রেডিটে পারচেস করতাম, তাহলে এটার কারণে পেয়েবল অ্যারাইজ করতো, কারণ আমার পেয়েবল তখন পে করা লাগতো এবং সেটা আমার জন্য লায়াবিলিটি হতো। লায়াবিলিটি হলে আমরা জানি সেটা আমাকে ক্রেডিট করে দিতে হইতো। বাট আমি কিন্তু এটা আসলে ডেলিভারি ভ্যানটা ক্রেডিটে পারচেস করি নাই, আমি এটা ক্যাশে পারচেস করেছি। সো যেহেতু ক্যাশে পারচেস করেছি, তার মানে কি এইটা আমাকে আলটিমেটলি ইমিডিয়েটলি পেমেন্ট করতে হচ্ছে, স্যার আমার ক্যাশ কমে যাচ্ছে। এন্ড ক্যাশ আমার বিজনেসের জন্য কি? অ্যাসেট। তো অ্যাসেট কমে যাচ্ছে, তাহলে আমার ডাবলিটিটা কিভাবে চিন্তা করতে হবে? আমার অ্যাসেট বাড়তেছে একদিকে, ডেলিভারি ভ্যান, অন দ্য আদার হ্যান্ড আমার ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে, তার মানে ডেলিভারি ভ্যান ডেবিট হবে একবার অ্যাসেট বাড়ার কারণে, অ্যান্ড ক্যাশ ক্রেডিট হবে অন দ্য আদার হ্যান্ড ফর ডিক্রিজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সো দ্যাট ইজ হাউ ইউ উইল থিঙ্ক। বাট এখানে আমি কোয়েশ্চেনটা করেছিলাম এই কারণে, এইটা চিন্তা করে, যদি এরকম হয়, যদি এরকমটা হয় যে আপনি ডেলিভারি ভ্যানের বিজনেস করেন, মানে আপনার বিজনেসটাই হচ্ছে ডেলিভারি ভ্যান পারচেস করা এবং সেল করা, তখন কি হতো? তখন কি এটা লং টার্ম ইউজ করার জন্য আপনি পারচেস করছিলেন ডেলিভারি ভ্যানটা? না স্যার, বিক্রি করার জন্য। সো ওইটা আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার যে আইটেমটা, প্লিজ আমার যে আইটেমটা আমি লিখে দিচ্ছি এখানে, এনি আইটেম পারচেসড অর বট ফর লং টার্ম ইউজ, দেন this should be an asset. ওকে, যদি আমি কোনো আইটেম লং টার্ম ইউজ করার জন্য পারচেস করি, সেটা আমার জন্য হবে অ্যাসেট, রাইট? সেটা আমার জন্য অ্যাসেট। বাট বাট ইফ এনি আইটেম পারচেসড অর বট ফর রিসেল, রিসেল মানে কি? আপনি পরবর্তীতে সেল করবেন, মানে এটা হচ্ছে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস, then this item should be treated as inventory purchase and it is an expense। তার মানে হচ্ছে purchase account should be treated as এক্সপেন্স। তার মানে আমি যে কথাটা বলার ট্রাই করছি আপনাদেরকে, যে আপনাকে এই জায়গাটাতে একটু ক্লিয়ার থাকতে হবে যে যদি কোনো কিছু না বলে দেয়, তার মানে আপনি ধরেই নিবেন যে অ্যাসেট গুলো আপনি পারচেস করতেছেন, যেমন ডেলিভারি ভ্যান, মেশিন, ফার্নিচার, এগুলো আপনি ইউজ করার পারপাসে পারচেস করতেছেন। বাট যদি কখনো বলে দেয় যে ফার্নিচার আপনি পারচেস করতেছেন ফর রিসেল পারপাসে, তখন কিন্তু আর ওই ফার্নিচার আপনার জন্য নন কারেন্ট অ্যাসেট হচ্ছে না, তখন কিন্তু এটা আপনার জন্য হয়ে যাচ্ছে ডে টু ডে ইনভেন্টরি। এবং তখন আপনি যদি কোনো ইনভেন্টরি পারচেস করেন, ইনভেন্টরি পারচেস করা মানে কি? এটা আপনার জন্য একটা এক্সপেন্স, আপনি এটাকে এক্সপেন্স হিসেবে ট্রিট করবেন। তখন ডাবল এন্ট্রি হয়ে যাবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ট্রিটেড অ্যাজ এক্সপেন্স, অ্যান্ড আপনি যদি ক্যাশে পারচেস করেন তাহলে ক্যাশ ক্রেডিট। বাট অলওয়েজ রিমেম্বার, যদি আইটেমটা আপনি লং টার্ম ইউজ করার পারপাসে পারচেস করেন, তখন কিন্তু ওই পার্টিকুলার আইটেমটা আপনার জন্য অ্যাসেট হিসেবে ট্রিট হবে, এন্ড সেই ক্ষেত্রে আপনাকে ওই পার্টিকুলার আইটেমটা অ্যাসেট হিসেবে ডেবিট করতে হবে। এন্ড অন দ্য আদার হ্যান্ড, যদি ক্যাশে পারচেস করেন ক্যাশ ক্রেডিট হবে, আর যদি আপনি ক্রেডিটে পারচেস করেন তাহলে পেয়েবল ক্রেডিট হবে, লায়াবিলিটি ক্রেডিট হবে। সো দ্যাট ইজ দ্য সিম্পল থিং। আপনি যেভাবে পারচেস করবেন এবং সেলস করবেন, সেটা যেভাবে চিন্তা করবেন, জাস্ট এইটুকু নর্মালি চিন্তা করবেন। আপনি গুডস অথবা ইনভেন্টরি যদি পারচেস করেন রিসেল করার পারপাসে, তাহলে আপনার ডাবলিটি হবে পারচেস ডেবিট। বাট আপনি যদি কোনো আইটেম ইউজ করার পারপাসে পারচেস করেন, লং টার্ম বেনিফিট পারপাসে পারচেস করেন, তখন সেটা আপনার জন্য হয়ে যাবে অ্যাসেট। সো দ্যাট ইজ দ্য থিঙ্কিং। এই জন্য আমি বলেছি আপনাদেরকে এটা চিন্তা করতে হবে আগে, যে আপনি আলটিমেটলি এটাকে অ্যাসেট হিসেবে ট্রিট করবেন,
ইনকাম হিসেবে ট্রিট করবেন, এক্সপেন্স হিসেবে ট্রিট করবেন, না লাইবিলিটি হিসেবে ট্রিট করবেন? খেয়াল করে দেখেন আমরা ডেলিভারি ভ্যানের ডাবল এন্ট্রিটা কি দিয়েছি এখানে। ডেলিভারি ভ্যান ডেবিট নন কারেন্ট অ্যাসেট ক্যাশ অর ব্যাংক ক্রেডিট, এটা আমার যেহেতু অ্যাসেট কমে যাচ্ছে। সো দিস ইজ হাউ ইউ উইল থিঙ্ক অ্যাবাউট আওয়ার ডাবল এন্ট্রি প্রিন্সিপালস। নাম্বার 4, obtained a $1,000 ব্যাংক লোন। এইটার ডাবল এন্ট্রি কি হবে, এইটার জার্নালটা কি হবে? আমি $1,000 ব্যাংক লোন, মানে আমি বলতে বোঝাচ্ছি বিজনেস, বিজনেস $1,000 ব্যাংক থেকে লোন নিয়েছে। হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি ফর obtaining $1,000 bank loan from bank? স্যার ক্যাশ ডেবিট ব্যাংক লোন ক্রেডিট। একটু লিখে ফেলি কষ্ট করে একই রকম ভাবে, এই যে এটা যেভাবে আমরা বলেছিলাম আগেরটা। সবাই একটু মানে পার্টিসিপেট করি প্লিজ। obtaining bank loan, ক্যাশ ডেবিট ব্যাংক নোট ক্রেডিট, ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট হবে না, ক্যাশ ব্যাংক একই অ্যাকাউন্ট। সো ব্যাংক বললে আপনাকে ব্যাংক লোন মেনশন করতে হবে প্লিজ, নট ব্যাংক ক্রেডিট, নট ব্যাংক ক্রেডিট সমদীপ, নট ব্যাংক ক্রেডিট। আপনাকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অ্যাকাউন্ট। ব্যাংক যখন আপনি ক্রেডিট বলছেন, ব্যাংক ইজ অ্যান লাইক অ্যাসেট অ্যাকাউন্ট, ওকে। ইয়া ব্যাংক লোন, সমদীপ কারেক্ট করছে। সো অনেকেই লিখছেন সাদিয়া ক্যাশ ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, মারুফ লিখছেন ক্যাশ ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, সঞ্জিদা। সো আই থিঙ্ক ইউ গ্যাস অলরেডি আন্ডারস্ট্যান্ড যে আমরা, বাট আপনারা যখন লিখবেন ডেবিট ক্রেডিটটা অ্যামাউন্টটা তো বলাই আছে, বাট এটা জাস্ট আপনাদেরকে করার জন্য। সো অবশ্যই আপনারা অ্যামাউন্ট সহই ডাবল এন্ট্রিটা করবেন। সো এটা যখন এক্সামে করবেন, এক্সামে এটা আসবে আপনাদের ইনশাল্লাহ, ক্যাশ ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, পারফেক্ট আয়শা। সো আমরা তাহলে এটার কারেকশনটা আর আসলে দেখার দরকার নাই, আমরা ডাবল এন্ট্রি যদি অ্যান্সারটা দেখি তাহলে একই জিনিস দেখবো। খেয়াল করে দেখেন আমার ক্যাশ ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, সো ইটস পারফেক্টলি ফাইন, কোনো সমস্যা নাই এখানে, ওকে। লাস্ট দুইটা ট্রানজেকশনস, এটা দেখে আমরা ইকুয়েশনে চলে যাব ইনশাল্লাহ। এন্ড আই বিলিভ এখানে আসলে 5 এবং 6 আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। নাম্বার 5, পারচেজ গুডস ফর রিসেল। আমি রিসেল করার পারপাসে পারচেজ করছি, অ্যাট ক্যাশ কস্ট $300। আবার এটার এন্ট্রিটা একটু চ্যাট বক্সে লিখে ফেলেন কুইকলি, আমি একটু চেক করব আপনাদের এখানে, জাস্ট 2 মিনিটস টাইম দিলাম আমি। পারচেজটা আগে লেখেন, তারপরে সেলসেরটা আমি বলতেছি। তাহলে পারচেজ গুডস ফর রিসেল কি হবে ডাবল এন্ট্রি? $400। সো অ্যামাউন্টটা আমরা জানি, কোনো সমস্যা নেই, অ্যামাউন্ট না লিখলেও হবে, সরি $300। সো হোয়াট উইল বি দ্য ডাবল এন্ট্রি? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ওকে। ফাইসাল, পারচেজ লিখলেই হবে, ইনভেন্টরি মেনশন না করলেও হয়, এবং না করলেও হয় না মানে করা যাবে না, কারণ ইনভেন্টরি আলটিমেটলি এটা আমরা আলাদা করে ফিগার আউট করি অ্যাজ এ ক্লোজিং ইনভেন্টরি অ্যাসেট হিসেবে, সেটা আমরা যাবো একটু পর। বাট পারচেজ অ্যাকাউন্ট ইজ ফাইন, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট পারচেজ ডেবিট। ইনভেন্টরি অ্যাকাউন্ট হবে না মুন্নাফ, যেটা একটু আগে বলছিলাম আমি, হ্যাঁ। সো ইনভেন্টরি অ্যাকাউন্ট ডেবিট হবে না, একটু আগে আমরা বলছিলাম যে ইনভেন্টরি অ্যাকাউন্টটা ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ অ্যাসেট যখন আমরা ক্লোজিং ইনভেন্টরি করব। সো ইনভেন্টরি অ্যাকাউন্ট নামে আসলে অ্যাকাউন্টটা এখানে হয় না, সো দ্যাট শুড বি ক্লোজিং ইনভেন্টরি, নট ইনভেন্টরি। যেমন আমি পারচেস করছি পারচেজ অ্যাকাউন্ট, সেলস করছি সেলস অ্যাকাউন্ট, দ্যাটস ইট, পারফেক্ট। সো অনেকেই আমরা লিখে ফেলছি, সাদিয়া থ্যাংক ইউ, সিয়াম চৌধুরী থ্যাংক ইউ, রাবিয়া আক্তার লিখছি পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, রাদিয়া রাসেল পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট, পারফেক্ট। সো থ্যাংক ইউ রাদিয়া রাসেল, হ্যাঁ লাস্ট, ওকে। আমরা তাহলে মোটামুটি আমরা বুঝতেছি যে আসলে অলরেডি জানি আমরা এই জিনিসটা, আসলে এই জন্য আমি খুব বেশি সময় নিচ্ছিলাম না, আপনারা অলরেডি খুব ভালো করে বুঝেন এইটা কিভাবে করতে হয়। একইভাবে নাম্বার 6 যদি আমরা একটু চিন্তা করি যে সেলস করেছি, সো সেলস আমার জন্য ইনকাম,
সো ইনকাম যেহেতু বাড়ে, তাহলে ইনকাম বাড়লে ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট হবে, সো সেলস অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। অ্যান্ড যেহেতু এটার কারণে আমি মানে ক্যাশ পাই নাই, ক্রেডিট হয়েছে, দেখেন খেয়াল করে দেখেন ক্রেডিট, তার মানে আমি টাকাটা পাবো। সো যেহেতু পাবো, এটা আমার জন্য আলটিমেটলি ক্রেডিট সেলস। রিসিভেবল, তাহলে আমার রিসিভেবল তো এক ধরনের অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, তাহলে আমার অ্যাসেট বাড়তেছে, অন দ্য আদার হ্যান্ড আমার ইনকাম বাড়তেছে। তাহলে অ্যাসেট যদি বাড়ে, রিসিভেবল যদি বাড়ে, রিসিভেবল অ্যাকাউন্ট শুড বি ডেবিটেড। অ্যান্ড যেহেতু এটার কারণে আমার মানে ইনকাম বাড়ছে, সেলস অ্যাকাউন্ট শুড বি ক্রেডিটেড। তাহলে আমার এই দুটো ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? নাম্বার 5 এর ডাবল এন্ট্রি যেটা আপনারা বলে ফেলছেন অলরেডি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। অ্যান্ড নাম্বার 6 রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, যদি আমরা ভুল না করে থাকি, রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, সেলস অর রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট। ভেরি গুড, ভেরি ভেরি ওয়েল ডান গাইস, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা তাহলে জাস্ট এই 6টা ট্রানজেকশনেরই জাস্ট কুইকলি অ্যাকাউন্টিং ইকুয়েশনে এটা রিফ্লেকশনটা কি হয় আর কিভাবে দেখাতে হয় সেটা আমরা একটু দেখে ফেলি কুইকলি। এবং আমাদের তো মনে আছে যে আসলে কি কি ট্রানজেকশন এখানে ছিল, যদি ভুল না হয়ে থাকে খেয়াল করে দেখেন। সো দিস ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এক্সেলে এটা করা হয়েছে জাস্ট টু মেক ইউ কমফোর্টেবল করার জন্য, যে আসলে এখানে কোনো প্রকার কোনো সমস্যা আমাদের থাকলে অটোমেটিক্যালি যেন ঠিক হয়ে যায়। ওকে, সো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইকুয়েশনটা কিভাবে করি? অ্যাসেট শুড বি ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এবং আমরা ওনার্স ইকুইটির এক্সটেনশন ভার্সনটাও দেখেছি। এক্সটেন্ডেড ভার্সনটা কি? যে এটা আমার ইনকাম যদি বাড়ে, ইনকাম বাড়লে এটা আলটিমেটলি ইকুইটি বাড়বে, এক্সপেন্স যদি বেড়ে যায় তাহলে এটা আমার ইকুইটিটাকে কমাই দিবে, ড্রয়িংস হলে ইকুইটি কমে যায়। যদিও আমরা বারবার বলছি ড্রয়িংসটা কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে না, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর এক মালিকানা ব্যবসায়, মানে সোল প্রোপ্রাইটার অ্যান্ড পার্টনারশিপ। কোম্পানির অ্যাকাউন্টে কখনোই ড্রয়িংস নামে কোনো অ্যাকাউন্ট থাকে না। তাহলে আমাদের ফার্স্ট ট্রানজেকশনটা কি ছিল? $1000 দিয়ে আলী বিজনেসটা স্টার্ট করেছিল। তাহলে $1000 দিয়ে যদি যে বিজনেস স্টার্ট করে, তাহলে $1000 অ্যাসেট আমার বাড়ছে, অন দ্য আদার হ্যান্ড এটা আমার ইকুইটিটিকে বাড়ায় দিচ্ছে। ডাবল এন্ট্রি কি ছিল? ব্যাংক ডেবিট, ইকুইটি ক্রেডিট। খেয়াল করে দেখেন। এরপর সেকেন্ড ট্রানজেকশনটা ছিল রেন্ট পে করা হয়েছে $350। তাহলে আমার রেন্ট পে করার কারণে কি হচ্ছে? আমার অ্যাসেট কমে যাচ্ছে, মানে ক্যাশ কমে যাচ্ছে, সো এটা অ্যাসেট থেকে কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড যেহেতু এটা আমার এক্সপেন্স, এটা আমার ইকুইটিটাকে কমাই দিবে, 350 কমে গেছে। ডাবল এন্ট্রি হবে হচ্ছে এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক অর ক্যাশ ক্রেডিট। এবং খেয়াল করে দেখেন, আপনি যখনই রিফ্লেকশনটা দেখাচ্ছেন, আপনার অ্যাসেট শুড বি ইকুয়াল টু লাইবিলিটি অ্যান্ড ইকুইটি। অ্যাসেটও $650 আছে লেফট সাইডে, লাইবিলিটিও লেফট সাইডে, ইকুইটি এবং লাইবিলিটি মিলেও $650 আছে, বিকজ লাইবিলিটি 0 অ্যান্ড ইকুইটি হচ্ছে 650। এরপর থার্ড ট্রানজেকশন ছিল হচ্ছে, যদি আমরা ভুল না করে থাকি, ডেলিভারি ভ্যান আমি পারচেস করেছিলাম। সো ডেলিভারি ভ্যান যেহেতু আমি পারচেস করেছিলাম, এটার কারণে আমার অ্যাসেট বাড়বে। অন দ্য আদার হ্যান্ড যেহেতু আমি ক্যাশে পারচেস করেছি, এটা আমার ক্যাশ কমে গিয়েছে এবং আমার অ্যাসেট একবার বাড়লো একবার কমলো, সো নেট ইফেক্টটা এক্স্যাক্টলি ঠিক আগের জায়গায় চলে গেল, 650, অ্যান্ড ইকুইটি এবং লাইবিলিটির দিকেও 650। তারপর আমাদের নেক্সট ট্রানজেকশন ছিল যে আমি লোন নিয়েছি ব্যাংক থেকে। তো যেহেতু লোন নিয়েছি, তার মানে আমার বিজনেসের অ্যাসেট মানে ক্যাশ বাড়ছে। সো যেহেতু ক্যাশ বাড়ছে, তাহলে আমার অ্যাসেটের সাথে এটা অ্যাড করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, ক্যাশ তো বাড়লো, ফাইন, ক্যাশটা বাড়ছে কি কারণে? ক্যাশটা বাড়ছে হচ্ছে আমার লাইবিলিটির কারণে, কারণ ব্যাংক লোন এটা আমার জন্য একটা লাইবিলিটি। তাহলে আমাকে কি করতে হবে? লাইবিলিটির সাথে এটাকে এখন অ্যাড করে দিতে হবে। তার মানে 1000 অ্যাসেট সাইড অ্যাড হবে, 1000 লাইবিলিটি সাইড অ্যাড হবে। এখন আপনি রিফ্লেকশনটা দেখেন, টোটাল অ্যাসেট সাইডে আছে হচ্ছে 1650 অ্যান্ড লাইবিলিটিতে 1000, ইকুইটিতে 650। সো টোটাল হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। ওকে, এরপরে ট্রানজেকশনটা ছিল হচ্ছে, আমরা যদি ভুল না করে থাকি, পারচেস। আপনি পারচেস করেছিলেন ক্যাশে। সো যেহেতু ক্যাশে পারচেস করেছেন, সো ক্যাশে পারচেস করার কারণে কি হয়েছে? আমার অ্যাসেট কমে গেছে, ক্যাশ কমে গেছে, সো আপনি অ্যাসেট থেকে 300 মাইনাস করে দিয়েছেন। আর যেহেতু এটা পারচেস, যেহেতু এটা এক্সপেন্স অ্যাকাউন্ট, তাহলে পারচেস অ্যাকাউন্ট যেহেতু এটা এক্সপেন্স, তার মানে এটা আমার ইকুইটিটাকে কমাই দিবে। অ্যান্ড ইকুইটি 300 কমাই দেওয়ার পর আপনি খেয়াল করে দেখেন, দেন নেট এফেক্টটা থেকে যাচ্ছে 1350, যেটা আমার অ্যাসেট সাইডেও 1350 অ্যান্ড লাইবিলিটি অ্যান্ড ইকুইটি সাইডেও দুইটা অ্যাড করলে 1350 হয়। ওকে, অ্যান্ড দ্য ফাইনাল ট্রানজেকশন ওয়াজ আমার
ক্রেডিট সেলস, আমি ক্রেডিটে সেল করেছিলাম। সো যেহেতু ক্রেডিটে সেল করেছিলাম, second, যেহেতু আমি ক্রেডিটে সেল করেছিলাম, তার মানে আলটিমেটলি কি হয়েছে যে এখানে আমার ইনকাম বাড়ছে। সো ইনকাম বাড়লে যেটা হয়, ইনকাম বাড়ার কারণে আমার ইকুইটি বেড়ে যাবে। সো আমার ইকুইটি বেড়ে গেছে, ফাইন। অ্যান্ড ইকুইটি বাড়ার সাথে সাথে এটা যেহেতু আমি ক্যাশে পারচেস করি, সেল করি না, ক্রেডিটে করেছি। সো ক্রেডিট সেল করলে যেটা হয়, রিসিভেবল অ্যারাইজ করে। সো রিসিভেবল বেড়ে গেছে, তার মানে অ্যাসেট বেড়ে গেছে। সো দ্যাট ইজ দ্য টোটাল রিফ্লেকশন। আপনি ফাইনাল রিফ্লেকশন যদি দেখেন, নেট ব্যালেন্সটা কিন্তু আলটিমেটলি মিলে গেছে। 1750 আমার ডেবিট দিকে, অ্যান্ড ফাইনালি 1000 প্লাস 750 হচ্ছে আমার ক্রেডিট সাইডে, মানে রাইট সাইডে। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু পারফেক্টলি মিলে গেছে। এবং এখানে কিন্তু আমার আর কোনো কোয়েশ্চেন্স কনফিউশন নাই, কেননা ইকুয়েশন পারফেক্টলি ম্যাচড। এবং আমার ইকুয়েশনে কোথাও কোনো ভুল হলে এটা কখনোই ম্যাচ করতো না। সো দ্যাট ইজ দ্য ফুল ফ্লো অফ ডাবল এন্ট্রি অ্যান্ড অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, সো ইউর হোমওয়ার্ক শুড বি, আমি একটু বলে দিই আপনাদের হোমওয়ার্ক। আমরা যে ট্রানজেকশন গুলো দেখলাম, এই ট্রানজেকশন গুলো থেকে আপনারা অবশ্যই, আমরা যে কাজটা করলাম এখন, মানে যেটা আমরা মাত্রই করলাম, যে ডাবল এন্ট্রি করেছি এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনের রিফ্লেকশনটা দেখিয়েছি। সো আপনারাও সেম কাজটা করে আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে সাবমিট করে দিবেন। হোয়াটসঅ্যাপে সাবমিট করলেই গুড এনাফ। আলাদা আলাদা করে করবেন, কষ্ট করে। কখনোই একসাথে গ্রুপে দিয়েন না। একসাথে গ্রুপে দিলে ইট উড বি ডিফিকাল্ট টু ফাইন্ড ইট আউট। সো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন, অথবা হোয়াট ইউ গ্যাস ক্যান ডু হিয়ার, আপনারা আপনাদের ভিএলসি তো আপনারা আপলোড করতে পারেন, রাইট? হ্যাঁ স্যার, পিএলসি তে আপলোড করা আছে। হ্যাঁ, সো ওইখানে আপলোড করে দিলেই বেটার, হোয়াটসঅ্যাপে দেওয়া কিন্তু লাগবে স্যার না। পিএলসি তো আপনি মানে আপনি যদি না দেন তাহলে আমরা তো আমি এনরোল না আমি করলে তো আমি অ্যাসাইন করে দিচ্ছি, সমস্যা নেই, আমি অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, তারপর এটা আপনাদের কাছে চলে যাবে, সমস্যা নেই। সো আমরা তাহলে হোমওয়ার্কটা ক্লিয়ার হয়ে গেলাম। এখন নেক্সট ক্লাসে আমরা কি পড়বো তাহলে, এটি একটু আগে থেকেই বলে রাখি। আমরা একটু ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু একটা অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে পড়ছিলাম, যে আমরা সাইকেলের ফার্স্ট হচ্ছে ডাবল এন্ট্রি, বুকস অফ প্রাইম এন্ট্রি এন্ড ডাবল এন্ট্রি বুক কিপিংটা নিয়ে কথা বলছি। নেক্সট স্টেপটা কি ছিল, মানে এর পরের স্টেপটা কি ছিল ডাবল এন্ট্রি বুক কিপিং এর পর? অ্যানালাইজ অথবা ক্লাসিফিকেশন, ক্লাসিফাই। এটা আমরা কোথায় করি ক্লাসিফিকেশনটা? লেজার। লেজারে। সো আমরা নেক্সট ক্লাসে দেখব এই যে ট্রানজেকশন গুলো আমরা রেকর্ড করলাম, এই ট্রানজেকশন গুলো আমরা লেজারে কিভাবে রেকর্ড করব, কিভাবে ক্লাসিফাই করব। ওকে, সো ক্লাসিফিকেশন অলরেডি করে ফেলছেন আপনারা, এই যে ডেবিট ক্রেডিট করছেন, এটি আসলে ক্লাসিফিকেশনের একটা পার্ট। সো এখন আমরা এগুলো আলাদা আলাদা করে লেজার অ্যাকাউন্টে ডেকোরেট করব। সো এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো আপনাদেরকে কিভাবে লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয় ফ্রম দোজ ডাবল এন্ট্রি। ওকে, সো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমাকে একটু কাইন্ডলি হেল্প করেন এই জায়গাটাতে, যারা আছেন জাস্ট আমাকে ইয়েস নো বললেই হবে। ফাহাদ আছেন, আমি দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে Yes, sir. 1, আমি রোল নাম্বার অনুযায়ী যাচ্ছি। 1, 2, Yes, sir. 3, প্রেজেন্ট স্যার। 4, 4 আছেন, প্রেজেন্ট স্যার। 4 আছেন, 5, 9, 5, 9, 6 উদয়, 6, 9, 7 আল ফয়সাল, ইয়েস স্যার। 8 নুসরাত মোহিত অনন্যা, প্রেজেন্ট স্যার। 9 আলিফ হুসাইন, Yes, sir. 11 নেওয়াজ পলাশ, রাফি নেওয়াজ পলাশ 11, নাই। 13 জুবায়ের, 13 নাই। 14 অথই, অথই অর্ণব, 14 নাই। 15 প্রেজেন্ট স্যার। 16 Present, আছেন, sir. 16 আছেন। 17 Present, sir. 20 ইশতিয়াক থাকার কথা, আপনি পরে Present, জয়েন sir. করছেন। 21 ঋতু, প্রেজেন্ট স্যার। 23 হেলাল থাকার কথা, হেলাল নাই, না সরি। জুলিয়েট আপনি পরে জয়েন করছেন। সিয়ার আছেন, সরি স্যার। হ্যাঁ। এরপর হচ্ছে মঈন খান 25, মঈন খান নাই। 26, Yes, sir. 27 আছেন সমদীপ। 28, প্রেজেন্ট স্যার। 29,
Yes, sir. 30, Present, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Present, sir. 34, 34 নাই, 35, 35 ও নাই, 36 আছেন। এরপর 37, Present, sir. 39, Present, sir. 40, Present, sir. 41, 41 নাই, 44, Present, sir. 46, Present, sir. 47. Present, sir. ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ আপনারা ভালো করে ভোট দিবেন সবাই, অ্যান্ড আপনারা তো সবাই ভোটার, রাইট? সাবধানে থাকবেন, ইফ আই এম নট রং। ওকে, সো আল্লাহ হাফেজ সবাইকে। আমরা তাহলে এখানেই শেষ করছি আজকের জন্য ক্লাসটা। আমি রেকর্ডিংটা দিয়ে রাখছি। সো আপনাদের নেক্সট ক্লাসটাও আই বিলিভ থার্সডে পড়ছে, সো থার্সডে মনে হয় বন্ধ। নেক্সট স্যাটারডে তাহলে। সো সি ইউ দেন। আল্লাহ হাফেজ সবাইকে, টেক কেয়ার, বাই বাই। Assalamu alaikum, sir.